নমস্কার মাননীয় সুধী দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণের ৩০তম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণ। মহর্ষি সাংশোপায়ন একাগ্র চিত্রে সূতের কাছে প্রজা সন্নিবেশের বিবরণ শুনলেন। তারপর তিনি নৈপুণ্যের সাথে প্রশ্ন করলেন, পৃথিবীর দৈর্ঘ্য ও বিস্তার কত? এতে কত সংখ্যক দ্বীপ, সমুদ্র অথবা পর্বত আছে? কতগুলোই বা বর্ষ ও নদী আছে? মহাভূত এবং লোকালোকের প্রমাণ কি? পর্যায়ের পরিমাণ কি? চন্দ্র সূর্যের গতিই বা কি? সপ্তদ্বীপ এবং তাদের অন্তর্গত দ্বীপসমূহের বিবরণ কি? এসব বিষয়ে সব কিছু যথাযথভাবে এবং বিস্তারিতভাবে বলুন। মহাজ্ঞানী সুত বললেন, মহর্ষি, এসব কথা শত বর্ষ ধরে বললেও শেষ করতে পারা যাবে না। তবু আমি বিস্তারিতভাবে সপ্তদ্বীপের কথা বলার চেষ্টা করব। চন্দ্র সূর্যাদির কথাও সাধ্যমতো বলবো। মানুষের তর্ক বা যুক্তির সাহায্যে এই সব দ্বীপের প্রমাণ দিয়ে থাকেন, কিন্তু তাদের মনে রাখা উচিত, যেসব বিষয় চিন্তার অগম্য সেসব বিষয় তর্কের দ্বারা প্রতিষ্ঠিত করা উচিত নয়। যা প্রকৃতির অতীত তাই তো অচিন্তনীয়। এই দ্বীপাদির পরিমাণ ও প্রকৃতি আমাদের চিন্তার অতীত, সুতরাং এগুলিকে সম্বন্ধে তর্ক হতেই পারে না। এর আগে আমি আপনাদের কাছে নববর্ষ ও জম্বু দ্বীপের বিষয়ে সংক্ষেপে বলেছি। এবার সেই জম্বু দ্বীপের বিস্তার ও মণ্ডলের যোজন বিষয়ে বিস্তারিত বলবো। জম্বু দ্বীপের পরিমাণ শত সহস্র যোজন। নানা জনপদে আকীর্ণ বিবিধ মঙ্গলকর নগরীতে পরিপূর্ণ ছিল এই দ্বীপ। সিদ্ধ চারণ, গান্ধর্ব ও পর্বতরাজি এই দ্বীপের শোভাবর্ধন করত। এই দ্বীপটি ছিল যেমন বিশাল তেমনই শ্রীযুক্ত। এর চারিদিকে পর্বতাসমূহ ধাতু গিরিজাত নানা নদী ও পর্বত দ্বারা পরিবেষ্টিত। এই জম্বুদ্বীপে পূর্বে ও পশ্চিম সাগর পর্যন্ত বিস্তৃত, উৎকৃষ্ট গ্রন্থিযুক্ত এবং পূর্ব দিকে বর্ধিত এরকম 6টি বর্ষ পর্বত আছে। এদের মধ্যে সুবর্ণময় হিমালয় হল হিমপ্রধান এবং সুবর্ণ মুকুট। হিরণময় নৈষিদ্ধ পর্বতটিও তরুণ সূর্যের মতো আভা সম্পন্ন মেরু পর্বতটিও অতি উচ্চ ও সুবর্ণময়। এটি ব্রহ্মার নাভি বন্ধন থেকে উদ্ভূত, তাই এতে ব্রহ্মার গুণাবলী এবং 4 বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র বিরাজিত। এই মেরু পর্বতের চূড়ার আকৃতি চতুরস্র রূপে উন্নত। এই মেরুর পূর্বভাগ শ্বেতবর্ণ বলে ব্রাহ্মণ, দক্ষিণ ভাগ পীতবর্ণ বলে বৈশ্য, পশ্চিম ভাগ ভিঙ্গপত্রের সমান বর্ণ বলে শূদ্র এবং উত্তর পার্শ্ব রক্তবর্ণ বলে ক্ষত্রিয় নামে খ্যাত। বর্ণ পরিমাণ ও স্বভাব অনুসারে এই বিভাজন করা হলো নীল, বৈদুর্যময়, শ্বেত সিংহ, হিরণময়, উৎকৃষ্ট, ময়ূরবর্ণ, শাতকম্ভ ও সিংহবান। এই সব শ্রেষ্ঠ পর্বতগুলো সিদ্ধ ও চারণদের দ্বারা সেবিত হয়ে এদের মধ্যে বিরাজ করছে। এদের মাঝে নাম সহস্র যোজন অন্তর বিকম্ব আছে। এই মেরু মহামেরুর মধ্যভাগের নবসংযোজ সহস্র যোজন বিস্তৃত ইলাবৃত বিশ্ব নামে একটি পর্বত নিধুর অগ্নির মতো বিরাজ করছে। মেরু পর্বতের দক্ষিণাংশ বেদী দেশের দক্ষিণার্ধ ও উত্তরার্ধ বলে বিখ্যাত। এই মেরু পর্বতে যে 7টি বর্ষ আছে এবং তাতে যে সকল বর্ষ পর্বত আছে তাদের বিস্তার হলো 2 সহস্র যোজন। জম্বুদ্বীপের বিস্তার অনুসারেই এদের দীর্ঘতা নিরূপণ করতে হবে। জম্বুদ্বীপটি 9টি ভুবন এবং প্রাণীপুঞ্জ দ্বারা পরিবৃত হয়ে আছে। দ্বীপটির নিজের সমান বিস্তৃত লবণ সাগর দ্বারা সব দিক থেকে পরিবেষ্টিত। জম্বুদ্বীপের নীল ও নিষেধ নামক 2টি পর্বত মধ্যম বলে বিখ্যাত। এদের সম্মিলিত বিস্তার 200 সহস্র যোজন।
এই পর্বত দুটি ছাড়াও শ্বেত, হেমকূট, হিমবান ও সিংহবান নামে যে সমস্ত পর্বত আছে তাদের সম্মিলিত আয়তন 92,080 যোজন। এইসব পর্বতের মধ্যে বহু জনপদ এবং 7টি বর্ষ আছে। বর্ষগুলি জলপ্রপাত দ্বারা ক্ষয়িত পর্বতে সমাবৃত। সে কারণেই এইসব বর্ষ অগম্য এবং নানাবিধ নদীতে পরিব্যাপ্ত হয়ে পড়েছে। এই সকল বর্ষ সমূহে নানা জাতের প্রাণী বসবাস করে। হিমব্রত বা হিমালয় সংলগ্ন যে বর্ষ ভারতবর্ষ বা হৈমবত্ত নামে প্রসিদ্ধ, আর হেমকূট সংলগ্ন যে বর্ষ তা হল কিমপুরুষ। তারপর নিষদ সংলগ্ন যে বর্ষ তার নাম হরিবর্ষ। তারপরে মেরু সংলগ্ন বর্ষের নাম ইলাবৃত বর্ষ। ইলাবৃতের পর নীল রম্মক, শ্বেত ও হিরণময় বর্ষের অবস্থান। হিরণময়ের পর সিঙ্গলবান ও কুরুবর্ষ। কুরুবর্ষ মেরুর দক্ষিণ ও উত্তরে যে দুটি বর্ষ আছে তাদের আকার অনেকটা ধনুকের মতো। এই সব বর্ষের মধ্যে একমাত্র ইলাবৃত বর্ষ চতুষ্কোণ ও 4 সহস্র যোজন পরিমাণ দীর্ঘ। নিষেধ পর্বতের পূর্বভাগ, বেদির দক্ষিণ অর্ধ এবং নীলবান পর্বতের পশ্চিম ভাগ তার উত্তর অর্ধ রূপে খ্যাত। বেদির অগ্রভাগের দক্ষিণেও 3টি বর্ষ আছে। উত্তর আর দক্ষিণ বর্ষগুলির মধ্যে মেরু মধ্যস্থ ইলাবৃত বর্ষ বিরাজ করছে। নীল পর্বতের দক্ষিণে আর নিষদ পর্বতের উত্তরে 2 সহস্র যোজন পরিমিত মাল্যবান নামে মহাশৈল আছে। উত্তর দিকে অবস্থিত এই মহাশৈলটির আয়তন 34 সহস্র যোজন। মাল্যবানের পশ্চিমে রয়েছে গন্ধমাদন পর্বত। এই পর্বতটি মাল্যবানের মতোই দীর্ঘ ও বিস্তৃত। বতুলাকার 2 মেরুর মধ্যবর্তী স্থানে অতি উচ্চ চতুর্বন, চতুষ্কোণ এবং সুবর্ণপদ রয়েছে। এই মেরু পর্বত থেকে সমস্ত অব্যক্ত ধাতু ও জলধির জন্ম। অব্যক্ত পরমাত্মা থেকে পৃথিবী, পদ্ম ও চতুষ্পদ উৎপন্ন হয়েছে। এই চতুষ্পদ হল মন, বুদ্ধি, চিত্ত, অভিমান এবং ব্যক্ত। এই পঞ্চগুণ সংক্ষেপে দে রূপ, রস, গন্ধ। এই হল ওই পৃথিবী পদ্মের কর্ণিকা। পূর্বেই চতুষ্পদ থেকে অনেক কল্প ধরে অর্জিত পূর্ণ প্রভাবে জগৎশ্রেষ্ঠ মহেশ্বর মূর্তিমান রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন বিনীতাত্মা, মহাত্মা, পুরুষোত্তম, মহাদেব, মহাযোগী, সর্বলোকগত ও অনন্ত। তার কোনো মেদ, মাংস কিংবা অস্থিময় প্রকৃত মূর্তি ছিল না। যোগবশত এবং ঈশ্বর তত্ত্ববশত সকলের আত্মায় বিরাজমান নারীতে সনাতন লোক পদ্মরূপে তিনি উৎপন্ন হলেন। পূর্ববর্তী কল্প অবসিত হলে যখন কালের গতি অনুসারে পরবর্তী কল্পের প্রারম্ভ মুহূর্ত সমাগত হল, তখন সেই পদ্মে আবির্ভূত হলেন চতুর্মুখ দেবদেব। তিনি হলেন প্রজাপতি ব্রহ্মা, ঈশান এবং জগতের প্রভু। এখন আমি সেই লোক পদ্মের বীজ ও প্রজা সৃষ্টির সমস্ত অবস্থা বিস্তারিতভাবে বিবৃত করছি। পূর্বে যে লোক পদ্মের কথা বলা হয়েছে তা ছিল বিষ্ণু থেকে উৎপন্ন, সেই জন্য তাকে বৈষ্ণব পদ্ম নামে অভিহিত করা হয়। এই পদ্ম নাভি থেকে পৃথিবী, পর্বত, বৃক্ষ ইত্যাদি প্রকাশিত হয়েছে। এই লোক পদ্ম থেকে এগুলি যেভাবে সৃষ্টি হয়েছে এবার আমি তা ক্রমানুসারে বর্ণনা করছি, শ্রবণ করুন। 4টি মহাদ্বীপ হলো এই লোক পদ্মের পত্র, আর মহাশক্তি মেরু পর্বত হলো তার কর্ণিকা। এই মেরুর পার্শ্বপ্রদেশ থেকে নানা বর্ণ বিশিষ্ট, যেমন পশ্চিম শৃঙ্গ কৃষ্ণবর্ণ, পূর্ব শৃঙ্গ শ্বেতবর্ণ, দক্ষিণ শৃঙ্গ রক্তবর্ণ ও উত্তর শৃঙ্গ পীতবর্ণ বিশিষ্ট। তরুণ সূর্যের আভাস সম্পন্ন এই মেরু ধূমহীন আগুনের মতো দীপ্তিময়। এর উচ্চতা 84,000 যোজন। এই মেরু 16,000 যোজন পরিমিত অংশ নিচের দিকে বিস্তৃত এবং এর বিস্তার
16,000 যোজন। মেরু পর্বতের উপরভাগ 32,000 যোজন পর্যন্ত বিস্তৃত। এই মেরু পর্বতের মণ্ডলাকার পরিধির বিস্তার এবং প্রায় 3 গুণ অর্থাৎ 96,000 যোজন পরিমাণ। ইহার ত্রিকোণ পরিমাণ 48,000 যোজন এবং চতুষ্কোণ প্রমাণে 64,000 যোজন। এই মেরু অত্যন্ত দীপ্তিমান ও নানাবিধ দ্রব্য ঔষধিতে পরিপূর্ণ। পর্বতটি প্রচুর সুবর্ণ ভবন, সুদর্শনা অপ্সরা রয়েছে। ভুবন পরিহিত এই মেরুর চারিদিকে 4টি দেশ আছে, যেমন পূর্ব দিকে ভদ্রেশ্বর, দক্ষিণ দিকে ভারত, পশ্চিম দিকে কেতুমাল, উত্তর দিকে কুরুদেশ। এই সমস্ত দেশই ছিল পুণ্যবান লোকেদের আবাসভূমি। এই লোক পর্দকর্ণিকার অর্থাৎ মেরুর চারিদিকে পরিধি 39 পরিমিত স্থান অংশ জুড়ে কেশর জাল শোভমান। এই কারণে স্থূলতায় একে 180 যোজন বলে মনে রাখা হয়। পূর্বোল্লেখিত লোকপদ্মের চারিদিকে 4টি অতি বৃহৎ এবং 14 যোজন বিস্তৃত। এর আগে আমি যে কর্ণিকার কথা বলেছি তাও আবার সংক্ষেপে বলছি, শুনুন। অত্রি মুনি মনে করেন যে এই মেরু পর্বতটি শত কোণ বিশিষ্ট, কিন্তু এই বিষয়ে বিভিন্ন প্রাজ্ঞ মুনিরা ভিন্ন ভিন্ন মত পোষণ করে থাকেন। যেমন ভিজ্ঞমুনি, সাবর্ণী, ভান্ডারী, বর্ষায়নী, গালব, গার্গ, কটুক্কি এইসব মুনিরা এই পর্বত সম্পর্কে যথাক্রমে মনে করেন যে এটি 100 কোণ বিশিষ্ট, সহস্র কোণ বিশিষ্ট, অষ্টকোণ বিশিষ্ট, চতুষ্কোণ বিশিষ্ট, সমুদ্রাকার বিশিষ্ট, সর্বাকার এবং ঊর্ধ্ব কেশাকার অর্থাৎ মাথার উপরে কেশ বন্ধনের ফলে যেমন দেখায় সেই রকম, এবং বর্তুলাকার। সম্ভবত যে ঋষি এই পর্বতের যে দিক পর্যবেক্ষণ করে তিনি সেই দিকের আকৃতি অনুমান করেন। অর্থাৎ সমস্ত পর্বতকে কেউই জানতে পারে না, একমাত্র ব্রহ্ম জ্ঞান লোকস্রষ্টা ব্রহ্মাই এর সমস্ত অংশ দেখতে সমর্থ। নানাবিধ মণিমুক্ত রত্নময়, বিচিত্র ও নানা বর্ণময় এই মেরুকে আপনারা পর্বত শ্রেষ্ঠ বলে জানবেন। পর্বতটি সুবর্ণ নির্মিত এবং তরুণ সূর্যের প্রভাবিত। সুন্দরতম এই পর্বতটি প্রতিটি পর্বে অনেক বর্ণ, সহস্র সহস্র গ্রন্থি, সহস্র গুণ, জলময় গুহা এবং শত সহস্র পত্র লক্ষ্য করা যায়। এই পর্বতের গ্রন্থিতে মণিমুক্তা, রত্নমণ্ডিত স্তম্ভ, মণিচিত্রিত বেদিকা, সুবর্ণমণ্ডিত স্ফটিকা নির্মিত তোরণ এবং দেবতাদের ব্যবহার্য শত সংখ্যক শ্রীময় বিমান যান বিরাজমান। সেই কারণে মেরু পর্বতটি প্রান্তভাগ পর্যন্ত প্রভাময় দীপ্তি লক্ষ্য করা যায়। নানা রত্ন বিভূষিত সহস্র গ্রন্থিযুক্ত এই মেরু পর্বতের সমস্ত দেবতাদের অসংখ্য নিবাস রয়েছে। এই পর্বতের ঊর্ধ্বতলে দেবশ্রেষ্ঠ, ব্রহ্মবিদ শ্রেষ্ঠ চতুর্মুখ ব্রহ্মা বাস করেন। এই পর্বতের যেখানে সকল কামনা বাসনার সম্পূর্ণ সদ্ভাবনী ফলপ্রদ দেবতারা বিরাজ করেন, সেখানেই ব্রহ্মর্ষিগণ সেবিত রম্য ব্রহ্মসভা আছে। ত্রিলোক প্রসিদ্ধ এই সভাটির নাম মনোবতী। এই সভাতে ঈশান দেবতা ব্রহ্মা সহস্র সূর্যসম প্রভায় দীপ্যমান বিশাল বিমান নির্মাণ করে নিজ মর্যাদায় সর্বদা অবস্থান করেন। এই সভাতে দেবতারা যজ্ঞ, পূজা ও নমস্কারের দ্বারা অর্চনীয় প্রজাপতির অর্চনা করে থাকেন। মহাত্মা ব্রহ্মচারীগণ এখানেই সংকল্প শূন্য হয়ে যতোক্ত উগ্র ব্রহ্মচর্য ব্রতের অনুষ্ঠান করে থাকে। সেখানে নিজের নিজের কর্মানুসারে বিভাজিত প্রাণীগণ ভালোভাবে যাগযজ্ঞ করে পিতৃগণ ও দেবগণের অর্চনায় নিহত থাকে। ব্রহ্মলোকে উপনীত জীবগান যম নিয়মাদি ও যোগাঙ্গের অনুষ্ঠান করে নিষ্পাপ হন, আর কখনো তার রোগ শকাদি দ্বারা অভিভূত হন না। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত গতি আছে তার মধ্যে ব্রহ্মলোকই হল শ্রেষ্ঠ এবং লোকসমূহের মধ্যে সর্বোচ্চ স্থানে অবস্থিত। ব্রহ্মলোকের সহস্র যোজন পর্যন্ত বিস্তৃত। এর চারপাশে মণ্ডলাকারে ব্যাপ্ত মেরু পর্বত আছে, যারা বর্ণ কৃষ্ণ এই পর্বতের অগণন মুনি রচিত তোরণ ও কুন্দরে
শোভিত রম্য ও অনুসারে বিচিত্র। এই পর্বতটির গায়ে মনোহর তরুণ সূর্যের দীপ্তি প্রকাশ পায়। এই মেরু পর্বতই আজ যে উচ্চতা যথাক্রমে চক্রব্যাটগিরি। এই চক্রব্যাটগিরি 10 সহস্র যোজন, সুতরাং অতিসংখ্যাত সহস্র যোজন উচ্চ আছে সেই অমরাবতী নগরী, যা দিগাকাশের মতো আকারে বিশিষ্ট এবং চক্রবাটের মতো বিস্তৃত। এর অবস্থান তটের অতি উচ্চতাও নয়, আবার অতি সমীপে ভূমিপে নয়। এর প্রভাব বলে আচ্ছন্ন হয়ে সূর্যাদি জ্যোতিষ্ক উদিত অস্তমিত হয়ে থাকে। মেরু পর্বত ব্যতীত অন্যান্য পর্বতরাজি যা জ্যোতিষ্কদের ভ্রমণপথে অবস্থান করছে, সেই পর্বতগুলোর বিষয়ে আমি আপনাদের অবহিত করব।